সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরান কাউকে ভয় পায় না, বাংকারে লুকিয়ে নেই খামেনি। এবং বিক্ষোভের উস্কানিদাতাদের কোনো ছাড় নয় ইরান। গাজায় যুদ্ধ থেমেছে কিন্তু মৃত্যু থামেনি। ট্রাম্পের শুল্কারোপের হুমকি, চীনের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে পিছু হটল কানাডা। শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎ বিচ্ছিন্ন 10 লাখ বাসিন্দা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যোগ দিচ্ছে সবচেয়ে বিধ্বংসী বিমান F-47। ভেনেজুয়েলা অভিযান নিয়ে ট্রাম্পের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইসরায়েলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইরান কাউকে ভয় পায় না, বাংকারে লুকিয়ে নেই খামেনি। বরং তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসাইব মোতলাগ সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো খামেনিকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়াচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হলেও তিনি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। ইরান কোনো বিদেশি শক্তিকে ভয় পায় না এবং যে কোনো আগ্রাসন মোকাবেলায় তেহরান এখন পুরোপুরি প্রস্তুত। সাক্ষাৎকারে মোতলাক দাবি করেন, ইরানের সম্প্রতি ঘটে যাওয়া সরকার বিরোধী বিক্ষোভের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে। তিনি জানান, বিক্ষোভ শুরুর দিকে নিরাপত্তা বাহিনী যথেষ্ট ধৈর্য ও নমনীয়তা দেখাচ্ছিল, কিন্তু যখন বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো নাশকতা শুরু করে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে থাকে, তখন সরকার কঠোর হতে বাধ্য হয়। তার দেওয়া তথ্য মতে, সম্প্রতি সহিংসতায় ৩,১৭৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২,৪২৭ জনই বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন অসশস্ত্র সন্ত্রাসী। তিনি আরও জানান, অনেক বিক্ষোভকারীকে দেশের বাইরে থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পারস্য উপসাগরে রণতরী পাঠানোর হুমকির বিষয়ে মোতলাক বলেন, ইরান অতীতেও প্রমাণ করেছে যে তারা যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম। গত বছরের জুনে ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধ কিংবা সাম্প্রতিক অস্থিরতা দমনের উদাহরণ টেনে তিনি বলেন, যে কোনো বহিঃশক্তি যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তবে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে। বর্তমানে দেশটির পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং কয়েকদিনের মধ্যে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু করে দেওয়া হবে বলে সরকারি আশ্বাসের কথা তিনি উল্লেখ করেন। ভারতের সাথে সম্পর্কের বিষয়ে কনসাল জেনারেল বলেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত ও ইরান তাদের বাণিজ্যিক সহযোগিতা বজায় রাখার চেষ্টা করছে। বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক রক্ষায় দুই দেশই কিছু বিকল্প সমাধান বের করেছে। ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই জানিয়ে তিনি বলেন, কোনো বিদেশি নাগরিক সেখানে ক্ষতিগ্রস্ত হননি এবং তারা সম্পূর্ণ নিরাপদে আছেন। বিদেশি ষড়যন্ত্র রুখতে সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে তিনি সমর্থন জানান এবং বর্তমান স্থিতিশীলতায় সন্তুষ্ট প্রকাশ করেন। ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই সম্প্রতি দেশ জুড়ে চলা সরকার বিরোধী বিক্ষোভের নেপথ্যে থাকা উস্কানিদাতাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যারা এই আন্দোলনে ইন্ধন জুগিয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিচার করার ক্ষেত্রে সামান্যতম নমনীয়তা দেখানো হবে না। জীবনযাত্রার উচ্চ মূল্য এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রতিবাদে চলতি মাসের শুরুতে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা দ্রুতই ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে একটা বড়সড় আন্দোলনে রূপ নেয়। একে গত কয়েক বছরের মধ্যে ইরানের নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। ইরানের সরকারি বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, এজেই বলেছেন যে দাঙ্গা, সন্ত্রাসবাদ এবং সহিংসতার মূল হোতাদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনলে, দোষী সাব্যস্ত হলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এখন জনগণের দাবি।
বিক্ষোভ প্রশমিত করতে সরকারের পক্ষ থেকে কঠোর দমনপীড়ন এবং দেশজুড়ে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেওয়ার কয়েকদিন পরই এই মন্তব্য করলেন বিচার বিভাগীয় প্রধান। তিনি তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেন যেন সর্বোচ্চ গুরুত্বের সাথে প্রতিটি ঘটনার তদন্ত করা হয় এবং অপরাধীদের চিহ্নিত করা হয়। বক্তব্যের শেষ পর্যায়ে এজেই জোর দিয়ে বলেন, যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, মানুষ হত্যা করেছে কিংবা অগ্নিসংযোগ এবং ধ্বংসযজ্ঞের মাধ্যমে জনজীবন বিপন্ন করেছে, তাদের বিচার হবে আপোষবিহীনভাবে। ন্যায়ের স্বার্থেই এই অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, সরকারের কঠোর পদক্ষেপের ফলে বর্তমানে রাজপথের বিক্ষোভ অনেকটা কমে গেলেও জনমনে চাপা উত্তেজনা রয়ে গেছে। গাজায় 4 মাস ধরে যুদ্ধবিরতি চললেও থামেনি মৃত্যুর মিছিল। এবার শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে হাড় কাঁপানো শীত, ভারী বৃষ্টি এবং চরম অপুষ্টি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শীত শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত অন্তত 10টি শিশু হাইপোথার্মিয়ায় বা প্রচণ্ড ঠান্ডায় জমে মারা গেছে। গত 24 ঘণ্টায় আল আকসা শহীদ হাসপাতালে 3 মাসের একটা শিশুর মৃত্যু হয়েছে কেবল তীব্র শীত সহ্য না করতে পেরে। খান ইউনিসের নাসর মেডিকেল কমপ্লেক্সের শিশু বিভাগের প্রধান চিকিৎসক ডক্টর আহমেদ আল ফারাইয়া জানান, শিশুদের শরীরের চর্বি কম থাকা এবং শক্তি সঞ্চয় কম হওয়ার কারণে তারা ঠান্ডায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। বিশেষ করে যেসব শিশু সময়ের আগে জন্মেছে বা যাদের ওজন কম, তাদের বাঁচানো কঠিন হয়ে পড়েছে। মানবিক সহায়তা সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় জানিয়েছে, গাজার লাখ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে বা তাঁবু গেড়ে বসবাস করছে। গত 1 সপ্তাহের প্রবল বাতাস ও বৃষ্টিতে শত শত তাঁবু ধ্বংসগ্রস্ত হয়েছে, যার ফলে গৃহহীন মানুষগুলো সরাসরি ঠান্ডার কবলে পড়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীর বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, গাজার 92% ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে জমে থাকা বৃষ্টির পানিতে ঘর ধসে পড়ছে, তেমনি অবিস্ফোরিত বোমার আতঙ্ক রয়ে যাচ্ছে। শীতকালীন বৃষ্টির কারণে ঘর ধসে এখন পর্যন্ত অন্তত 24 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর মুনির আল বার্শ। স্বাস্থ্য সংকটের পাশাপাশি গাজায় এখন মহামারী আকার ধারণ করেছে অপুষ্টি। গর্ভবতী নারীরা পর্যাপ্ত খাবার ও ভিটামিন না পাওয়ায় নবজাতকরা অত্যন্ত কম ওজন নিয়ে জন্মাচ্ছে। ডক্টর বার্শ সতর্ক করেছেন যে ক্ষুধার্ত শরীর, ওষুধের অভাব এবং দূষিত পানির কারণে গাজা জুড়ে সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। যুদ্ধবিরতি চললেও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরেনি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেদ উশনার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন। এই বৈঠকে গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণ সহ যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা হওয়ার কথা। এদিকে গাজার অভ্যন্তরে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকার সীমানা বা ইয়েলো লাইন এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, উত্তর গাজায় এই সীমানা অতিক্রম করার চেষ্টায় এবং বিস্ফোরক রাখার অভিযোগে তারা কয়েকজন সশস্ত্র মানুষকে হত্যা করেছে। যুদ্ধবিরতির শর্তানুযায়ী বড়সড় যুদ্ধ বন্ধ থাকলেও সীমান্ত এলাকায় এমন বিচ্ছিন্ন সংঘর্ষ এবং মানবেতর জীবনযাত্রা গাজার সাধারণ মানুষের কষ্টকে প্রতিদিন আরও বাড়িয়ে তুলছে। চীনের সঙ্গে কোনো ধরনের মুক্ত বাণিজ্য চুক্তিতে এফটিএতে যাওয়ার পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কানাডার পণ্যের ওপর 100% শুল্ক আরোপের হুমকির পর রবিবার 25শে জানুয়ারি কার্নি এই মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেছিলেন যে কানাডা যদি বেজিংয়ের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তিতে অগ্রসর হয় তবে দেশটিকে চরম মূল্য দিতে হবে। এর জবাবে কার্নি বলেন, চীনের সঙ্গে সাম্প্রতিক সমঝোতাটি কেবল কিছু নির্দিষ্ট খাতের ওপর শুল্ক কমানোর বিষয়, যা সম্প্রতি বিতর্কিতভাবে বাড়ানো হয়েছিল। মূলত কানাডার কৃষি পণ্যের ওপর চীনের কর কমানোর বিনিময়ে দেশটিতে চীনা ইলেকট্রিক গাড়ির ওপর শুল্ক কমানোর একটি চুক্তি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন যে চীন সফলভাবে কানাডাকে সম্পূর্ণ দখল করে নিচ্ছে। ট্রাম্প ব্যঙ্গ করে বলেন, তিনি আশা করেন চীন অন্তত আইস হকি খেলাটিকে ছেড়ে দেবে। ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন যে মার্ক কার্নি যদি মনে করেন তিনি কানাডাকে চীনের পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানোর ড্রপ অফ পোর্ট বা ট্রানজিট হিসেবে ব্যবহার করবেন, তবে তিনি ভুল করছেন। কার্নি এই অভিযোগের বিপরীতে পাল্টা যুক্তি দিয়ে বলেন,
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সাথে কানাডার যে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে সেখানে স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া আছে যে অন্য কোনো নন মার্কেট অর্থনীতির সাথে কোনো চুক্তি করার আগে অংশীদারদের অবহিত করা হবে। কানাডার সেই প্রতিশ্রুতি ভঙ্গের কোনো ইচ্ছাই নেই। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনেও এই দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। সেখানে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে যুক্তরাষ্ট্রের কারণেই কানাডা টিকে আছে। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কার্নি বলেন, কানাডা বিশ্বকে এটি দেখিয়ে দিতে পারে যে স্বৈরতান্ত্রিক প্রবণতার সামনে নতি স্বীকার করার প্রয়োজন নেই। গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক তৎপরতা এবং ন্যাটোর ভেতরে অস্থিরতার কারণে দুই দেশের এই কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন আরও প্রকট হয়ে উঠেছে। কার্নি জোর দিয়ে বলেন, চীনের সাথে বর্তমান সমঝোতাটি কেবল গত কয়েক বছরে তৈরি হওয়া কিছু বাণিজ্যিক জটিলতা সংশোধনের অংশ মাত্র। একে কোনোভাবেই বড় আকারের মুক্ত বাণিজ্য চুক্তি বলা চলে না। যুক্তরাষ্ট্র জুড়ে নজিরবিহীন শীতকালীন ঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র ঠান্ডায় এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় ১০ লাখ বাসিন্দা। রবিবার একদিনে বাতিল করা হয় ১৬,০০০-এর বেশি ফ্লাইট। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা NWS জানিয়েছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় তুষার, বরফ ও হিমবৃষ্টি মিলিয়ে জীবননাশের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি কয়েক দিন ধরে চলতে পারে। প্রতিবেদনে বলা হয়, শীতকালীন ঝড়ের কারণে লুইজিয়ানায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া টেক্সাসেও আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে, দেশের দক্ষিণাঞ্চলে বরফ জমে গাছের ডাল ভেঙে পড়ায় বিদ্যুতের লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন অন্তত ১০ লাখ বাসিন্দা। টেনেসি অঙ্গরাজ্যে বিদ্যুৎহীন ৩,৩০,০০০-এর বেশি, মিসিসিপিতে ১,৬০,০০০, লুইজিয়ানা ও টেক্সাসেও হাজার হাজার মানুষ অন্ধকারে। মধ্য আটলান্টিক অঞ্চলেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুষার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিসিসিপির অক্সফোর্ড শহর। সেখানে প্রায় ৭৫% গ্রাহক বিদ্যুৎহীন, বহু এলাকায় গাছ ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে। পরিস্থিতি ভয়াবহ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক সিটিতেও প্রবল তুষারপাত ও তীব্র ঠান্ডা। মেয়র জোহারান মামদানি জানান, গত ৮ বছরের মধ্যে সবচেয়ে শীতল সময় এটি। এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, শনিবার শহরে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে, যদিও তাদের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। ঝড়ের প্রভাব পড়েছে শিক্ষা ও গণপরিবহন ব্যবস্থাতেও। নিউ ইংল্যান্ড থেকে দক্ষিণাঞ্চলে একাধিক বিশ্ববিদ্যালয় ক্লাস বাতিল ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। তুষার ঝড়ের কারণে শার্লটের সমস্ত ধরনের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে ১০,০০০-এর বেশি ফ্লাইট। অন্তত ২৪টি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা ঘোষণা করা হয়েছে। ফ্লোরিডা, দক্ষিণ পূর্ব অ্যালাবামা ও দক্ষিণ পশ্চিম জর্জিয়ার কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ৬ষ্ঠ জেনারেশনের স্টেলথ ফাইটার জেট F-47কে এই পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বিধ্বংসী যুদ্ধবিমান বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এই কথা বলেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন যে কেন এই বিমানের নাম রাখা হয়েছে 47। ট্রাম্প বলেন, ওরা এর নাম দিয়েছে 47। যদি আমার পছন্দ না হয় তাহলে আমি 47 নাম্বারটা তুলে দেব। ভাবছি কেন ওরা 47 নাম রেখেছে, কিন্তু যদি আমার পছন্দ না হয় তাহলে আমি 47 বাদ দেব। F-47 ফাইটার জেট সম্পর্কে, F-47 উন্নত স্টেলথ টেকনোলজি ব্যবহার করে, যা রাডারে ধরা পড়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এতে সম্মিলিত সেন্সর সিস্টেম রয়েছে, যা পাইলটকে লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও আক্রমণে আরও এফেক্টিভ করে তোলে। বিমানের ককপিটের কাছে ছোট ডানা বা ক্যানার্ড ডিজাইন রয়েছে, যা স্থিতিশীলতা বাড়ায় এবং নিখুঁত বাঁক ও কৌশলী ম্যানোভার সম্ভব করে। এটি দীর্ঘ পাল্লার যুদ্ধের জন্য তৈরি এবং উন্নত মিসাইল ব্যবহার করে দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, পাশাপাশি কাছাকাছি ডগ ফাইটেও ক্ষমতা রাখে। F-47 স্বয়ংক্রিয় ড্রোনের সঙ্গে একসাথে কাজ করতে পারে, যেগুলোকে কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট বলা হয়। বিমানের ডিজাইনে বোয়িংয়ের YF-118G বার্ড অফ প্রের কিছু উপাদান ব্যবহার করা হয়েছে, যেমন স্থিতিশীলতার জন্য কোনাকুনি ডানা এবং উন্নত বায়ুগতিবিদ্যার জন্য বাঁকানো নাক।
আগের জেনারেশনের যুদ্ধবিমানের তুলনায় F-47 এর পাল্লা বেশি, দ্রুত মোতায়েন করা যায় এবং বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। F-47 নিয়ে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পরিকল্পনা। মার্চ 2025-এ যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ঘোষণা করে যে তারা বোয়িংকে F-47 নির্মাণের দায়িত্ব দিয়েছে। ভবিষ্যৎ সংঘর্ষে আকাশে আধিপত্য বজায় রাখতে এই বিমানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তারা, বিশেষত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সঙ্গে সম্ভাব্য উচ্চমাত্রার সংঘর্ষের ক্ষেত্রে। বিমান বাহিনী জানিয়েছে তারা অন্তত 185টি F-47 সংগ্রহের পরিকল্পনা করেছে এবং দশকের শেষের দিকে প্রথম বিমানগুলি কার্যকরভাবে ব্যবহারে আসবে। ট্রাম্পের মার্চ 2025-এর মন্তব্য। 2025-এর 21শে মার্চ ওভাল অফিস থেকে ট্রাম্প ঘোষণা করেন যে তিনি বিমান বাহিনীকে বিশ্বের প্রথম ষষ্ঠ জেনারেশনের ফাইটার জেট তৈরির নির্দেশ দিয়েছেন। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়। তিনি বিমানের গতি, চালন ক্ষমতা ও অস্ত্র বহন ক্ষমতা তুলে ধরেন। তিনি বলেন, এটা এমন কিছু যা আগে কেউ দেখেনি। নামের প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীতে এর কাছাকাছিও কিছু নেই। এর নাম হবে F-47। জেনারেলরাই এই নাম বেছে নিয়েছেন। এটা একটা সুন্দর নম্বর। কেন নাম রাখা হয়েছে 47? দ্য ওয়ার জোনের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী F-47 নামকরণের পেছনে ব্যাখ্যা দিয়েছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার P-47 থান্ডারবোল্ট যুদ্ধ বিমানের ইঙ্গিত করে। পরে P শব্দটি বাদ দেওয়ার পর এর নাম হয় F-47। 47 সংখ্যাটি আরও নির্দেশ করে 1947 সালকে, যে সালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সেনাবাহিনী থেকে আলাদা হয়ে স্বাধীন বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করে। এছাড়া F-47 নামটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও জড়িত, কারণ তিনি যুক্তরাষ্ট্রের 45তম এবং বর্তমানে 47তম প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানে এক সুবিশেষ গোপন মারণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। ডিসকম্বোবিউলেটর নামক এই প্রযুক্তির মাধ্যমে ভেনেজুয়েলার সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অচল করে দেওয়া হয়েছিল বলে তিনি জানিয়েছেন। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মার্কিন বাহিনী যখন কারাকাসে প্রবেশ করে তখন ভেনেজুয়েলার সেনারা রকেট ছোড়ার জন্য বাটনে চাপ দিলেও কিছুই কাজ করেনি। তিনি একে একটি পালসড এনার্জি ওয়েপন বা স্পন্দিত শক্তি অস্ত্র হিসেবে ইঙ্গিত করলেও এর কৌশলগত বিশদ প্রকাশ করতে রাজি হননি। তিনি কেবল বলেন, এই অস্ত্রের প্রভাবে কারাকাসের বিদ্যুৎ ব্যবস্থা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল এবং শত্রুপক্ষের রাডার ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে গিয়েছিল। মাদক কার্টেল দমনে মেক্সিকোতেও হামলার হুমকি। ভেনেজুয়েলার সফল অভিযানের পর এবার ড্রাগ কার্টেল বা মাদক পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করেছেন যে কেবল দক্ষিণ আমেরিকা নয়, প্রয়োজনে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতেও স্থল অভিযান চালানো হবে। ট্রাম্পের মতে মার্কিন প্রশাসন এই কার্টেলগুলোর আস্তানা এবং যাতায়াতের রুট সম্পর্কে বিস্তারিত জানে এবং খুব শীঘ্রই তাদের লক্ষ্য করে হামলা চালানো হবে। শুক্রবার প্রশান্ত মহাসাগরে একটি মাদকবাহী নৌকায় মার্কিন হামলার তথ্য সৃষ্ট করে প্রেসিডেন্ট বলেন, এই অভিযান কেবল শুরু। তিনি আরও জানান যে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কযুক্ত 7টি ওল তেলবাহী জাহাজ থেকে ইতিমধ্যে সব ওল সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সেই জাহাজগুলি বর্তমানে কোথায় আছে তা নিরাপত্তার খাতিরে গোপন রাখা হয়েছে। নোবেল পুরস্কার ও আর্কটিক চুক্তি নিয়ে মন্তব্য। সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো তাকে তার নোবেল শান্তি পুরস্কারটি উপহার দিয়েছেন। ওভাল অফিসে রাখা সেই পুরস্কারটি কোথায় ঝোলানো যায় তা নিয়ে বর্তমানে তিনি চিন্তাভাবনা করছেন। এছাড়া ন্যাটোর প্রধান মার্ক রুটের সাথে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে একটি চুক্তির বিষয়েও কথা বলেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, এই চুক্তির ফলে গ্রিনল্যান্ড সহ সংশ্লিষ্ট এলাকায় মার্কিন সামরিক ঘাঁটিগুলির জমির মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে আসবে, যদিও ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। সাক্ষাৎকারের শেষে ট্রাম্পের চিরচেনা রসিকতাও বাদ পড়েনি। আসন্ন সুপার বোলে পারফর্ম করতে যাওয়া শিল্পী ব্যাড বানি এবং গ্রিন ডেকে ভয়ঙ্কর পছন্দ বলে আখ্যা দেয় ট্রাম্প। তিনি জানান, এবার তিনি খেলা দেখতে স্টেডিয়ামে যাবেন না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, অবরুদ্ধ গাজায় আগ্রাসন বন্ধ করতে ইসরায়েলকে চাপ প্রয়োগ করার ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই আছে। তার মতে, প্রেসিডেন্ট চাইলে ওয়াশিংটনের প্রভাব এখনও চূড়ান্ত ও কার্যকর হতে পারে। সাংবাদিক হ্যাডলি গ্যাম্বলের সঙ্গে অন দ্য রেকর্ড অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ফিদান বলেন, ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ করার সক্ষমতা রয়েছে। এছাড়া ইসরায়েল একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারেন। গাজায় তুরস্ক সেনা পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোগানের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। এরদোগান বলেছেন, শান্তি পরিকল্পনাকে সমর্থন দিতে তুরস্ক তার সামর্থ্যের সবটুকু করতে প্রস্তুত। ফিদান জানান, গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে অংশ নিতে তুরস্ক আগ্রহী, তবে যে কোনো ধরনের সেনা মোতায়েন আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত ঐক্যমত্যের ওপর নির্ভর করবে বলে তিনি স্পষ্ট করেন। ইরান প্রসঙ্গে হাকান ফিদান যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত চাপ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। তিনি বলেন, আমি আমার মার্কিন বন্ধুদের পরামর্শ দেব, এটা করবেন না। ফিদান আরও বলেন, নিষেধাজ্ঞা ইতোমধ্যে ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে এবং অভ্যন্তরীণ বিক্ষোভ উস্কে দিচ্ছে। তার মতে, তেহরান এখনও আলোচনার পথে আগ্রহী, তবে কোণঠাসা বোধ করলে তারা কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুতিও নিতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের স্থিতিশীলতা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। এজন্য কূটনৈতিক সংলাপকেই একমাত্র কার্যকর পথ হিসেবে উল্লেখ করেন। মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাহুয়াতোর সালামাঙ্কা শহরে একটি ফুটবল মাঠে সশস্ত্র হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার একটি ফুটবল ম্যাচে সমবেত লোকজনের ওপর অতর্কিত এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মেক্সিকোর স্থানীয় কর্তৃপক্ষ। মেয়রের দফতর থেকে জানানো হয়েছে, এই নৃশংস হামলায় ঘটনাস্থলেই 10 জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও 1 জনের মৃত্যু হয়। হামলায় আহত হয়েছেন আরও 12 জন, যাদের বর্তমানে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ভয়াবহ হামলার পরপরই অপরাধীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। চাঞ্চল্যকর বিষয় হল, এই ঘটনার মাত্র 1 দিন আগে একই এলাকা থেকে মানুষের দেহাংশ ভর্তি 4টি ব্যাগ উদ্ধার করা হয়েছিল, যা ওই অঞ্চলে অপরাধী চক্রের সক্রিয়তার প্রমাণ দেয়। সালামাঙ্কা শহরটির শিল্প হাব এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হলেও গ্যাংগুলির মধ্যকার এলাকা দখলের কারণে গুয়ানাহুয়াতো বর্তমানে মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্যে পরিণত হয়েছে। এমন এক সময়ে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটল যখন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম দাবি করেছেন যে তার প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলের ফলে 2025 সালে দেশটিতে হত্যাকাণ্ডের হার গত 1 দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে রবিবারের এই হামলা মেক্সিকোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।